ডাকপিওর চিঠি লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব ৩৬। রাতের শেষ প্রহর, ভোর ৩টা ৪৫। সৈয়দ বাড়িতে হুলস্থুল আয়োজন সবার মাঝে। সালমা, শান্তা, মুনিয়া, ফাতিমা হুলস্থুল করে বাড়ি বাঁচাতে ডাকাডাকি করেছে গাড়িতে গিয়ে বসতে। সালমা শান্তা রান্নাঘরে টিফিন বক্সে খাবার গোছাচ্ছে। কাজের মেয়ে রেনু রেজিনাকে দিয়ে খাবারের বক্সগুলো দ্রুত দ্রুত গাড়িতে উঠাচ্ছে। মুনিয়া নিজের যমজ সন্তানদের রেডি করিয়ে নিচে নেমে আসলো। রাতুল লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। বাড়িতে শ্বশুর বাড়িতে যাবে সবাই, সেই আনন্দ রাতুলের মাঝে স্পষ্ট। সৌদ শাহ এতদূর মারিদের শ্বশুর বাড়িতে যাবেন না, ওনার লং জার্নি করা ডক্টরের নিষেধ। মাহবুল, মকবুল, খালেদ গ্যারেজ থেকে গাড়িগুলো বের করেছে। তখনই গেট দিয়ে ঢুকে রাতিলের সাদা গাড়িটা। মারিদের শ্বশুর বাড়িতে রাতিল, হীরা চৌধুরীও যাবে। মা ছেলে দুজনকে ইতিমধ্যে শতাধিক ফোন করে ফেলেছে সালমা সৈয়দ। মাহবুব আলম রাতিলকে বারবার কল করে তাড়া দিচ্ছিল আসতে। রাতিল রাতের ডিউটি শেষ করে দ্রুত বাসায় ফিরে গোসল করে সবে মাত্র মাকে নিয়ে সৈয়দ বাড়িতে এসেছে। রাতিলের চোখে মুখে ঘুম। থানচিতে দুদিন পর থাকবে বলে সকলে নিজেদের কাপড়ের ব্যাগ গুছিয়ে নিয়েছে। রাতিল বাকি সব গাড়ির সঙ্গে নিজের গাড়ি পার্কিং করে গাড়ি থেকে নেমে মামাদের সাথে যোগাযোগ হয়। হীরা চৌধুরী, মকবুল, মাহবুব, খালেদের সঙ্গে কথা বলে বাড়ির ভিতরে যান সালমা সৈয়দের সাথে দেখা করতে। বাড়ির ভিতরে ঢুকে অবাক। সালমা চিল্লাচিল্লি করে আফিয়া, সুফিয়া, সুখকে ডাকছে নিচে নামতে। গাড়ি ছেড়ে দেওয়ায় সময় হয়েছে, অথচ মেয়েগুলোর এখনও সাজ শেষ হয়নি। মারিদ সাদা প্যান্টের সঙ্গে আকাশি রঙের শার্ট পরেছে। রিফাতও মারিদের মতো করে সাদা প্যান্টের সঙ্গে কালো শার্ট পরেছে। মারিদ সবাইকে দ্রুত রেডি হতে বলে সে বাহিরে যায়। রিফাত আজ রাতে মারিদের ঘরেই থেকেছে। মারিদ রাখতে চায়নি, তারপরও জোর করে থেকেছে। কারণ তার হলো তনিমা। কাল বৃহস্পতিবার ছিল। কথা মতো সৈয়দ বংশের গোষ্ঠীর সকলে কাল তনিমাকে দেখতে যায়। ছোট থেকে বড় আত্মীয় স্বজনরা কেউ বাদ যায়নি রিফাতের শ্বশুর বাড়িতে যেতে। শুধু রিফাত মারিতে যায়নি, নয়তো রাদিলকেও সঙ্গে করে নিয়ে গিয়েছেন হীরা চৌধুরী। সবাই দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে তনিমার বাবাকে বলে তনিমাকে নিজেদের সঙ্গে করে নিয়ে আসে তারা। কাল মারিদের শ্বশুর বাড়িতে যাবে সবাই। রিফাতের বউ না গেলে কেমন দেখায়? আত্মীয় স্বজনরা সবাই যাবে, তাহলে নতুন বউ কেন বাদ যাবে? নতুন আত্মীয় হিসাবে তনিমার বাবা মাকেও বলা হয়েছিল ওনাদের সঙ্গে মারিদের শ্বশুর বাড়িতে যেতে, কিন্তু ওনারা লোকলজ্জায় যেতে না করেন। বলেন যখন মারিদের বউ আনুষ্ঠানিকভাবে উঠিয়ে আনা হবে তখন না হয় ওনারা যাবেন, কিন্তু এখন না। তবে তনিমা ওই বাড়ির ছেলের বউ, ওই জাবেদ শেখ তনিমাকে যেতে দিলেন, তাই নিষেধ করেননি। রিফাত মারিদের সঙ্গে মধ্যরাতে সৈয়দ বাড়িতে ফিরেই শুনেছে রিফাতের নতুন বউ নিয়ে এসেছে তারা। যদিও রিফাত তনিমা দুজনে দেখা হয়নি। শান্তা বলেছে গেস্ট রুমে নতুন বউ একা আছে, রিফাত সেখানে গিয়ে ঘুমোতে। অথচ রিফাত মায়ের কথা অপেক্ষা করে বড় বড় পায়ে সোজা মারিদের রুমে মারিদের বিছানায় ঘাপটি মেরে শুয়ে পড়ে। তার বাড়ির মানুষ রিফাতের জন্য এত বড় বিপদ ঘরে এনে রেখেছে সে তো জানতই না। মারিদ সবার সাথে পার্কিং এরিয়াতে দাঁড়ায়। মাহবুব, মকবুল, খালেদ গাড়িতে মারিদের বউয়ের জন্য কেনা কাপড় চোপড় লাগেজে ওঠাচ্ছে। রেনু, রোজিনা দৌড়াদৌড়ি করে সবার কাপড়ের ব্যাগ, খাবারের বক্স নিয়ে যাচ্ছে। রাতিল, মারিদ পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে। এর মধ্যে রিফাত ঢুকে নিজেদের গায়ে কালো শার্টটা টেনে রাদিলকে দেখাতে দেখাতে বলল, রাদিল দেখতো আমাকে সুন্দর লাগছে না? আমার নূরজাহান আমাকে পছন্দ করবে না? মারিদ ঠাস করে যেতে চায়। রিফাত নূরজাহানকে সংক্ষেপে নূরজাহান বলে ডেকেছে। রাতিল মারিদকে টেনে ধরে বলে, আরে ও মজা করেছে মারিদ, রাগিস না। রিফাত মারিদকে আরও খেপে বলে, তৌবা তৌবা রাতিল, কিসব বলিস তুই? নাউজুবিল্লা কথাবার্তা। আমার নূরজাহানকে নিয়ে মজা নয়, বি সিরিয়াস। মারিদ খেপে গিয়ে রিফাতের শার্টের গলার চেপে ধরে বলে, একবার না বলছি তোকে নূরজাহানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবি না? কথা কানে চায় না হারামি। আবার নূরজাহান ডাকলে তোর জবান ছিঁড়ে ফেলবো আমি শালা। হাই হাই মারিদ, কি হয়েছে তোদের মাঝে? মারামারি করছিস কেন? শান্তা হই হই করে দ্রুত পায়ে মারিদ রাতে রিফাতের দিকে দৌড়ে আসে। শান্তার চিৎকারে মাহবুব, মকবুল, খালিদ, ফাতেমা, সালমা, মুনিয়া সকলেই দৌড়ে আসে। সবাই মনে করে রিফাত মারিদ মারামারি করছে। বাড়ির সবাইকে আতঙ্কিত দেখে মারিদ রিফাতের কলার ঝেড়ে দেয়। বিরক্তির চোখে সবাইকে দেখে চলে যায়। রিফাত দুষ্টু হাসছে, সে ব্যাপারটা বেশ এনজয় করেছে। রাদিল সবাইকে আশ্বস্ত করে বলে, ওরা মারামারি করছে না ফুপু, আপনারা শান্ত হন। এমনি রিফাত দুষ্টুমি করেছে। রিফাতের হাসি দেখে সবাই চলে যায়। শান্তা রিফাতকে রেগে বলে, তোর দুষ্টুমি করার সময় আছে, অথচ নতুন বউটাকে একবার দেখার সময় নেই। এতবার বলার পরেও কাল আমাদের সঙ্গে তোর শ্বশুর বাড়িতে গেলি না কেন? ওই বাড়ির সবাই জামাই কই জামাই কই বলে তোর কথা জিজ্ঞেস করছিল। নতুন বউটার মুখটাও তোর জন্য ছোট হয়ে গেল।
তুই আর কত জাউরামি করবি? এবার কি একটু দায়িত্বশীল হতে পারিস না? আফিয়া, সুফিয়া, সুখের সঙ্গে তনিমাও দাঁড়িয়েছিল। শান্তা রিফাতকে শাসন করেছে, সেটা তনিমা অবাক চোখে দেখছে। রিফাত, রাতেল দুজনেই তনিমাদের স্যার ক্যাম্পাসে তাদের গম্ভীর, শান্তশিষ্ট আর শৃঙ্খলা চলাফেরা দেখেছে। কখনো মজা করা কিংবা হাসি ঠাট্টার মতো কাউকে দেখেনি। আজ প্রথম রিফাতকে চঞ্চল দেখেছে তনিমা। রিফাত বিরক্তি দিয়ে শান্তার কথার উত্তর দেওয়ার আগে পেছনে তনিমাকে নীল কাতান শাড়িতে মাথায় ঘোমটা দিয়ে বৌদের মতো করে দাঁড়িয়ে থাকতে দেখে সে চুপ করে যায়। দুজনে চোখাচোখি হয়। বৈদ্যুতিক লাইটের আলোয় তনিমার সুন্দর মুখটা দেখাতে গেল। শরীরে মোটা মোটা স্বর্ণের গয়নাকাটিতে মুড়িয়ে রেখেছে তনিমাকে। 2 হাত ভর্তি সোনার চুড়ি, গলায় সীতাহার, নেকলেস, বড় কানের দুল, নাকে নাকফুল। এত সব গয়নাকাটি নিশ্চয়ই রিফাতের মা শান্তা পরিয়েছে তনিমাকে। নতুন বউকে গয়নাকাটি না পরালে সৌন্দর্য বাড়ে না, এটা শান্তার চিন্তা ভাবনা। রিফাত তনিমাকে এক পলক দেখে সে চুপচাপ চলে যায় মারিদের কাছে। রাতেল সবার সাথে সুখকে দেখে সাদা পাকিস্তানি একটা জামা পরে দাঁড়িয়ে, মুখে হালকা সাজগোজ, চুলগুলো সব পিঠে ছেড়ে দেওয়া। রাতেলের সঙ্গে সুখের চোখাচোখি হতে সুখ তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে মায়ের পেছনে গিয়ে দাঁড়ায়। 7টা গাড়ি বের হবে সৈয়দ বাড়ি থেকে। সৈয়দ শাহ আর ওনার মেজ ছেলে রবিউল আপাতত থানচিতে যাচ্ছেন না। রবিউল চাইলেও চাকরি থেকে হুটহাট ছুটি কাটাতে পারেন না, সেজন্য ওনার সকল দাওয়াতে যাওয়াও হয় না। তিনি সৈয়দ শাহর সঙ্গে বাড়িতে থাকবেন, কাজের মানুষদের দিয়ে। রেনু, রোজিনা দুজন সৈয়দ শাহর খেয়াল রাখবে। তবে রবিউল বলে দিয়েছে সবার সাথে করে যেন মারিদের বউকে নিয়ে আসেন। কয়েকদিন ঢাকা বেরিয়ে তারপর না হয় মারিদ আবার দিয়ে আসবে নূরজাহানকে। হইচই করে সকলে গাড়িতে উঠে বসে। মারিদ, রাতিল, রিফাত যে গাড়িতে যাবে সে গাড়িতে 2টো সিট খালি আছে। মারিদ সুখকে ডেকে নিজেদের গাড়িতে উঠতে বলে। সালমা, শান্তা সুখের সঙ্গে তনিমাকেও যেতে বলেন। নতুন বউ স্বামীর সঙ্গে গেলে আনন্দ করতে পারবে। ওনারা মুরব্বী মানুষ, নতুন বউ ওনাদের সঙ্গে গেলে লজ্জা কিংবা সংকোচ বোধের জন্য নিজের সুবিধা অসুবিধার কথা বলতে পারবে না। রিফাত তনিমাকে ছোট্ট করতে চায় না বলে সে চুপচাপ গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়ি সে চালাবে। পেছনে তনিমা কোথায় মারিদের পেছনে বসতে রাজি না। সে রিফাতের সঙ্গে সামনের সিটে বসে পড়ে। বাকি রাতেলের পেছনের সিটে বসতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে সুখের, সে রাতেলের সঙ্গে পেছনের সিটে বসবে না। তনিমা জানালার পাশে বসেছে, সুখ মাঝে। রাতেল সুখের সঙ্গে বসবে। রাতেল রিফাতের বইয়ের সঙ্গে বসলে বিষয়টা বাজে দেখায় বলে সুখকে মাঝে বসানো হয়। অথচ রাতেল গাড়ির দরজা টেনে খুলতেই সুখ তনিমার পাশে দরজা খুলে তাৎক্ষণিক তনিমার ওপর দিয়েই ডেঙিয়ে বেরিয়ে যায় গাড়ি থেকে। বিষয়টা কি হয়েছে বুঝতেই রাতেল কপাল কুঁচকায় সুখের দিকে তাকিয়ে। মারিদ, রিফাত গাড়ির সামনে বসে সুখকে ধমকাচ্ছে। কেন সুখ আবারও গাড়ি থেকে বের হলো? মারিদ ধমকের সুরে বলে, আবার গাড়ি থেকে বের হলি কেন? আমি তোমাদের সঙ্গে যাব না ভাই। সুখের কাট উত্তর। মারিদ বিরক্তিতে বলে, কেন, গেলে কি সমস্যা? আমার পেটে ব্যথা করছে, আমি আম্মুর সাথে যাব। সুখের মিথ্যা অজুহাত। মারিদ কিছু বলবে, রিফাত ড্রাইভিং সিট হাতে মারিদের ওপর দিয়ে জানালায় উঁকি মেরে বলে, তোর পেটে ব্যথা মামির কাছে গেলে ভালো হবে না, বরং আমাদের কাছে থাকলে ভালো হবে কাঁথি। এই বাড়িতে আমি রাতে 2টা ডাক্তার বসে আছি, তোর পেটে ব্যথা এমনি ভালো হয়ে যাবে। ওঠ গাড়িতে তাড়াতাড়ি, গাড়ি ছাড়তে হবে, আইন। যেতে সুখ যাবে না মানে যাবেই না। সে গাড়িতে রাদিল আছে। সুখ সে যেতে গলায় চেঁচে চলে যেতে যেতে বলে, আমি তোমাদের গাড়িতে যাব না রিফাত ভাই, আমি আম্মুর সাথেই যাব। কথাটা বলে সুখ মাহবুবের গাড়িতে গিয়ে উঠে বসে। বাবার পাশের সিটে বসে জানায় সে বাবার সঙ্গে যাবে। শান্তা সুফিয়াকে পাঠায় সুখের জায়গায় বাড়িদের গাড়িতে যেতে। সুখের ওইভাবে চলে যাওয়ার ব্যাপারটা সকলেই স্বাভাবিকভাবে নিয়েছে, শুধু রাদিল বাদে। রাদিল বুঝতে পেরেছে সুখ রাদিলের সঙ্গে যেতে চায় না বলেই ওইভাবে গাড়ি থেকে নেমে গিয়েছে। যে সুখ সবসময় রাদিলের আশেপাশে থাকার সুযোগ খুঁজত, সেই সুখ কি এখন রাদিলকে ইগনোর করছে? কিন্তু কেন, কি কারণে? সৌদ বাড়ি থেকে 7টা গাড়ি ছাড়া হলো ভোর 4:10। সকলে গাড়িতে শুয়ে বসে কথাবার্তা বলছে। রাতুল সুখ কতক্ষণ হইচই করে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। সুখ মাহবুবের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ঢাকা থেকে থানচিতে পৌঁছাতে মিনিমাম 10-12 ঘন্টা প্রয়োজন। লম্বা জার্নি হয়, সকলেই ঘুমানোর চেষ্টা করেছে। আজ শুক্রবার, শিকদার বাড়িতে বিশাল আয়োজন। নূরজাহানের শ্বশুর বাড়ি থেকে এই প্রথম মানুষজন আসবেন। মাজিদ, সাজিদ, হাসান 3 ভাই আজ বাড়িতে। হাসান আহাদকে আরও 2 দিন আগে থেকে ঢাকায় আনিয়ে রেখেছেন। আহাদ নূরজাহানের বিয়ের কথা শুনে ছুটে এসেছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, সেজন্য আজ বেশ একটা গ্রামে আসা হয় না ওর। গ্রামে না আসার আরও একটা প্রধান কারণ হচ্ছে গ্রামের পরিবেশ ভালো না। সওদাগর পরিবারের দাপট, মানিক সওদাগরের উত্তাল, গ্রামের মানুষের
ওদের নিয়ে গুঞ্জন সবকিছু আহাতকে বিষিয়ে তোলে। সেজন্য সে ছুটি পেয়েও গ্রামে আসতে চায় না। তবে এবার হাসান জরুরি তরফে ডেকে এনেছে ওকে। আহাত আশানুরের কাছে শুনেছে কিভাবে তাদের মা শাহানা নূরজাহানকে রাতের অন্ধকারে ডাকাতের হাতে তুলে দেয়। নূরজাহানের বদনাম, বিয়ে, নূরজাহানের শ্বশুরবাড়ির মানুষজনের আন্তরিকতা সবকিছু আহাতকে আশানুরই জানায়। শাহানার সঙ্গে আশানুর হাসান দুজনেই কথা বলে না। হাসান শাহানার হাতের কোনো কিছু খায়ও না। হাসানের খাবার পেড়ে দেয় আশানুর, নূরজাহান কিংবা মাজিদের বউ নদী। হাসান শাহানা দুজনকে এক ঘরে থাকতে পর্যন্ত দেখা যায় না। হাসান আয়েশার থাকার ঘরটাতে গিয়ে ঘুমায়। শাহানা এতে আরও ক্ষিপ্ত হয়, কিন্তু প্রকাশ করে না। একবার শাহানা এবারের বিরতিটা করতে চেয়েছিল, কিন্তু কার কাছে ঠাঁই পায়নি এবার। যে তাড়ানোর সবসময় শাহানাকে বড় বউয়ের মর্যাদা দিতে গিয়ে নূরজাহানের ওপরে অবিচার করত, তিনিও সেদিনের ঘটনায় শাহানার ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। শাহানার পক্ষে কথা বলেন না। শাহানার কর্মফলই যেন শাহানাকে ধীরে ধীরে গ্রাস করে দিচ্ছে। সাজিদ কখনোই নূরজাহানের ভালো চেয়ে আজ বাড়িতে উপস্থিত থাকতো না। সাজিদকে হাসান বলেও নি আজ নূরজাহানের শ্বশুরবাড়ি থেকে মানুষ আসবে, তুমি বাড়িতে থেকো। সাজিদ নিজের ইচ্ছায় আজ বাড়িতে থেকেছে। সে মায়েদের পরিবার সম্পর্কে বেশ খোঁজখবর নিয়ে জেনেছে। তারা বেশ উচ্চ বংশের লোক, বলতে গেলে শিল্পপতি। সওদাগর বংশের মতো মানুষদের এখানেও জেলে ভরে রেখেছে, মানে আসলেই তাদের ক্ষমতা বিশাল হবে। সাজিদ মারিদের সঙ্গে আজ আন্তরিকতা বজায় রাখলে সেও ভবিষ্যতে উপকার পাবে মারির থেকে। সেই চিন্তায় সাজিদ আজ নিজ থেকে বাড়িতে থেকেছে, নূরজাহানের জন্য না। আহাত মিশুক টাইপের ছেলে, চঞ্চল বেশ। হাসানের থাকার ঘরটা বাদে যে 3টা ঘর আছে সবগুলো ঘরের বিছানাগুলো কাজের লোক দিয়ে পরিষ্কার করে রেখেছে হাসান। এতগুলো মানুষকে ভালো থাকার জায়গা দিতে হবে। আহাদের মুখে মারিদের পরিবারের টাকা পয়সা, নাম ডাক, বড় বংশধর, তারা এইসব শুনেছে। হাসান আহাদকে দিয়ে সবকিছু আগে মারিদের পরিবারের খোঁজ নিয়েছিলেন মনের সংকোচে। মারিদ নিজের ঠিকানা, অফিসের অ্যাড্রেস সবকিছু হাসানকে দিয়ে গিয়েছিল। হাসান এসব অ্যাড্রেসে আহাদকে দিয়ে মারিদের খোঁজ নিয়েছেন। আহাদ মারিদের সম্পর্কে বেশ ভালো ভালো রিপোর্ট দেওয়ায় তিনি বেশ খুশি নূরজাহানের জন্য। অবশেষে ওনার নূরজাহান ভালো থাকবে। আল্লাহ ওনার নূরজাহানের জীবনে উত্তম কিছু পাঠিয়েছে এবার। হাসানের মুখে হাসি সরছেই না যেন। বিষয়টা বাড়ির সকলেই খেয়াল করেছে। শাহানা জেদ নিয়ে ঘরে শুয়ে আছে। তিনি নূরজাহানের বিয়ের কোনো কিছুতে সামিল হতে হবেন না। এতে বাড়ির কেউ মাথা ঘামায়নি। শাহানাকে শাহানার মতো করে থাকতে দিয়েছে। আজ আলেহা রান্না করে নূরজাহানের শ্বশুরবাড়ির মানুষদের জন্য রান্নাবান্না করেছে। নদী, আশানুর, শেফালি হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে। নূরজাহান মিষ্টি দই ফ্রিজে তুলে রাখছে। সে নিজেও ঘরে কাজ করেছে। তারানুর উঠান থেকে ঘরে আসেন। কাঠফাটা রোদে উঠায় বড় তৃষ্ণা পেয়েছে। ভাত করে এসে তিনি দেখেন নূরজাহান ফ্রিজে দইয়ের গ্লাস তুলে রাখছে। নূরজাহানকে এখনো কাজ করতে দেখে তিনি খেপে গিয়ে হাতের লাঠি দিয়ে নূরজাহানের পিঠে বাড়ি দিয়ে বলেন, এই সেরিবেলা কয়টা হইছে খেয়াল আছে? এখনো গোসল কইরা তৈরি হওনির হুশ নাই কেন? জামাইয়ের বাড়ি মানুষ আইলে হগো সামনে দিয়া গোসল করতে চাইবি? বেলা কতলা হইছে, এই বাড়ি এখনো গোসল কইবার যায় নাই কেন? আলিহা আলিহা রান্নাঘরে ছিল। তারানুর বেগমের চেল্লাচিল্লি শুনে পাকঘর হতে নূরজাহানকে ডেকে বলে, নূরজাহান যা তো, তোর আজ কাজ করা লাগবে না, তুই গিয়ে গোসল কর, তাড়াতাড়ি রেডি হয়ে নে, ওরা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তারানুর খেপা গলায় বলে, কিছুক্ষণের মধ্যে আইব কি? হগো বাড়ি আমাকে শহরে আইয়া পড়ছে। মজিদ ফোন দিছিল, হেরা কইছে আর 20-30 মিনিট লাগবো হগো পৌঁছাতে। এই সেরি আরও আগে কেন তৈয়ার হইল না? তোরা আমাকে জবাব দে। এই সেরি কি চাই? কপালের ভাত পয়সা ফেলাইতে? আমাকে 7 কপালের ভাগ্য এই সেরির লইকা এমন রাজপুত্রের লাহান জামাই পাইছি। নাহলে এই সেরিরে কে বিয়া করবার চাইতো? এই সেরি যে জামাইয়ের লোকে কথা কয় না, জামাইয়ের বাড়ির মানুষ আইব শুইনাও তৈয়ার হয় না কে? এগুলোর জবাব তোরা আমারে দে। এই সেরি আমার পোলারে না মাইয়া শান্তি হইব না। আলেহা অসন্তুষ্ট গলায় তারানুরকে থামাতে বলে, আম্মা তুমি থামো তো। নূরজাহান তুই যা, গিয়ে তাড়াতাড়ি গোসল করে একটা ভালো জামা পরে নে যা। তারানুর ফের খেপে গিয়ে বলেন, এই সেরি জামা পরবো কেন? এই সেরি কি আইস বেড়াইতে যাইতেছে যে জামা পরবো? এই সেরি রেখো ভালো দেখে আইখান শাড়ি পইরা সাইজা বইয়া থাকতে জলদি জলদি। আলেহা তারানুরের কথায় আশানুরকে বলে, যা তো আশানুর, নূরজাহানকে তাড়াতাড়ি একটা শাড়ি পরিয়ে একটু সাজিয়ে দে যা। আচ্ছা ফুপু, নূরজাহান যা, আগে গোসল করে আই তাড়াতাড়ি। বিষণ্ণ ভগ্ন হৃদয়ে নূরজাহান চুপচাপ সবার কথা মতো গোসল করতে যায়। জামা কাপড় নিয়ে আজ পুকুর ঘাটে যায়নি। হাসান সাইড দেওয়াল দিয়ে মেয়েদের জন্য একখানা আধুনিক গোসলখানা বানিয়েছে। নূরজাহান তাতে ঢোকে, কাপড় চোপড় হ্যাঙ্গারে রেখে পানির ট্যাপ ছেড়ে বালতিতে পানি ছাড়ে। নূরজাহানের ফ্লোরে বসে দু হাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে ওঠে। অনেকক্ষণ যাবত এই কান্নাটা নিজের মধ্যে চেপে রেখেছিল, কারোর সামনে কাঁদার সাহস হয়নি। নূরজাহান বিড়বিড় করে বলে,
আমি আপনার অভাবে কাঙ্গাল, আমি বিবাহিত, অন্য কারো সঙ্গী। এটা জেনেও মন পুড়েছে আপনার বিচ্ছেদে। এ কেমন অভাব আমার ব্যবসায়িক সাহেব? আপনি আমাকে হারাতে চায়, আমি আপনাকে হারাতে চাইনি, তারপরও হারিয়ে ফেললাম। আপনার বিরহ আমার প্রাণে সয় না ব্যবসায়িক সাহেব। আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না। আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না। আপনার হবো বলেও অন্য কারো হয়ে গেলাম। নূরজাহানকে গোলাপি রঙের একটা শাড়ি পরানো হয়েছে। শাড়িটা মাজিদের বউ নদীর বৌভাতের শাড়ি এটা। নূরজাহানের কোনো শাড়ি নেই, কখনো কেউ কিনে দেয়নি। আশা নূরের 2-3টা শাড়ি আছে, তবে সেগুলো বেশ কয়েকবার পরে পুরাতন হয়ে গিয়েছে। আবার সেসব শাড়িগুলো দামিও না। মেহমান আসবে, সেই হইচই কারো এটা মাথায় আসেনি নূরজাহানের জন্য একটা ভালো শাড়ি কিনে আনবে। যখন নূরজাহানকে শাড়ি পরাতে গেল, তখন সবার মাঝে একটা আফসোস দেখা গেল, কেন নূরজাহানের জন্য একটা শাড়ি কিনে আনা হলো না সেটা নিয়ে। তারানুর বাড়ির সবাইকে বকাঝকা করছেন। মেহমানরা চলে এসেছে, অথচ নূরজাহানের জন্য ভালো শাড়ি নেই। মাজিদের বউয়ের বৌভাতের শাড়িটা ভালো, তাই নূরজাহানকে পরানো হয়েছে। পুরাতন শাড়িতেও যেন নূরজাহানকে সাক্ষাৎ পরি লাগছে। আশানুর নিচে শাড়ি পরিয়ে নূরজাহানের দিকে অবাক চোখে তাকিয়েছে। নূরজাহানের রূপে মানুষ এমনি পাগল হয়ে না। নূরজাহানের রূপ মানুষকে পাগল করার মতোই আল্লাহ তাআলা দিয়েছে। নূরজাহানের চেয়ে লম্বা চুলগুলো মাটিতে ছুঁই পড়ে। লম্বা চুলগুলো ভেজে থাকায় আশানুর বারবার গামছা দিয়ে নূরজাহানের চুল মুছে দিচ্ছে। নূরজাহান এমনি সুন্দর, তার উপরে তাড়ানোর বারবার আশানুরকে বলেছে নূরজাহানের মুখে পাউডার লিপস্টিক দিয়ে সাজিয়ে দিতে। নূরজাহান পুতুলের নাই বসে থাকে, সে পরিবারের কারো বিরুদ্ধে যেতে চায় না। সবাই যখন নূরজাহানের বিয়েটা নিয়ে খুশি, তখন নূরজাহানের মনে থাকা ব্যবসায়িক সাহেবকে কবর দিয়ে এই বিয়েটা মেনে নেবে। কিন্তু এই মুহূর্তে হয়তো মারিদকে স্বামী হিসেবে মেনে নেওয়া নূরজাহানের পক্ষে সম্ভব না। নূরজাহানের একটু সময় চাই। নূরজাহান চুপচাপ বসে। আশানুর নিজের মেকআপের প্রসাধনী থেকে নূরজাহানকে অল্প স্বল্প সাজিয়ে দিল। নূরজাহানের ঠোঁটে লাল লিপস্টিক, চোখে একটু কাজল, ব্যাস অল্পতে নূরজাহানকে সাক্ষাৎ পরি লাগছে। নদী, আলিহা, তারানুর সবাই নূরজাহানকে দেখে মুগ্ধ। নূরজাহানের চেহারা সুন্দর, স্নিগ্ধ, পবিত্র দেখাচ্ছে। আলিহা এগিয়ে এসে নূরজাহানের কপালে চুমু খেয়ে বলে, আল্লাহ তোকে দুনিয়ার সব সুখ দিক। আলিহা নূরজাহানের মাথায় শাড়ির আঁচল টেনে দেয়। তখনই শোনা যায় হাসান, মজিদ, সাজিদ, আহাদের ডাকাডাকি। মেহমানরা সবাই চলে এসেছে। বাহিরে চিল্লাচিল্লি শুনে আলিহা জলদি জলদি নদী, আশানুরকে নিয়ে বেরিয়ে যায় মেহমানদের জন্য শরবত রেডি করতে। তারানুর বেগম চলে যেতে গিয়েও নূরজাহানকে কাটকাট করায় আদেশ করে যান, শোনসেরি, জামাইয়ের বাড়ির মানুষ আইছে, শ্বশুর শাশুড়ি সকলের পাওরে ধইরা সালাম করবি, যাতে মুরব্বী কেউ বাদ না যায়। নূরজাহান মাথা নাড়াতে তারানুর চলে যায়। 7টা কার, 9টা ভ্যান, গাড়ি করে ফল মিষ্টি নিয়ে শিকদার বাড়ি থেকে বেশ 20 কদম দূরে বটগাছের নিচে নামে সবাই। সাজিদ, মাজিদ, হাসান, আহাদ, মান্না সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে। ওনারা মানুষজনকে দেখে নয়, বরং 9টা ভ্যান ভর্তি ফল মিষ্টি থেকে অবাক হয়েছেন। সৈয়দ বংশের নামডাক আছে। সৈয়দ বংশের পাল যেদিকে যাবে সেই দিকে হইচই ফেলে দেয়। পরপর এতগুলো গাড়ি, এত সব ফল মিষ্টি মাল নিয়ে হাসান মেম্বারের বাড়িতে কারা এসেছে সেই সব গুঞ্জন গ্রামের মানুষের মধ্যে ইতিমধ্যে দেখা গেল। মারিদের গাড়ি যখন থানচির গ্রামের বাজারে ঢোকে, তখনই গ্রামের মানুষের মাঝে কৌতূহল দেখা যায় ওইসব গাড়িতে কারা এসেছে সেটা জানতে। বাচ্চাদের নিয়ে সালমা, শান্তা, ফাতেমা, মুনিয়া এগিয়ে যায়। সুফিয়া তনিমাকে নিয়ে এসেছে। সুখ গাড়ি থেকে নেমে একটা ট্রলি ব্যাগ টানছে। রাতের বিষয়টা লক্ষ্য করে এগিয়ে আসে সুখকে সাহায্য করতে, কিন্তু সুখ রাদিলকে দেখে ট্রলি ব্যাগ ফেলে হীরা চৌধুরীর পেছনে চলে যায়। রাদিল ফের দাঁড়িয়ে যায়, সুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। মূলত রাদিলের মাথায় ঢুকছে না সুখ তার সাথে এমন অদ্ভুত ব্যবহার কেন করছে, আর এতে রাদিলই বা কেন ডিস্টার্ব হচ্ছে। সুখ ইগনোর করলে রাদিলের কি? বাড়িদের বহিরূপে সবাই মুগ্ধ। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ বলতে বলতে এক একজনের মুখের ফেনা তুলে ফেলেছে। সুফিয়া, আফিয়া, সুখ, রাতুল এক একজনের পর এক একজন নূরজাহানকে ভাবি ভাবি ডেকে জড়িয়ে ধরছে। রাতুল তো রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছে নূরজাহানকে পেয়ে। বসার করে সবাইকে বসতে দেওয়া হয়েছে। সবাই ঠান্ডা পানির শরবত পান করেছে। নূরজাহানের পায়ে হাত দিয়ে একে একে সালমা, শান্তা, ফাতেমা, মুনিয়া, হীরা চৌধুরী সকলকে সালাম করে। ছেলেরা সবাই বাহিরে। তখনই মাহবুব নূরজাহানকে ডাকতে ডাকতে বসার ঘরে ঢোকে। নূরজাহান বসার ঘরে থেকে উঠে মাহবুবকে সালাম করে মাহবুব নূরজাহানের মাথায় স্নেহের হাত বুলায়। নূরজাহান উঠে দাঁড়াতে ঘরে মকবুল খালেদ ঢোকে। নূরজাহান ফের বসে মকবুল খালেদকে সালাম করতে নূরজাহানের সামনে আরও দুটো পা এসে দাঁড়ায়। নূরজাহান পা দুটো মুরব্বি কারো হবে ভেবে মকবুল খালেদের সঙ্গে মারিদকেও সালাম করে ফেলে। মারিদ কপাল কুঁচকে ঘোমটা টেনে তাকে সালাম করা নূরজাহানের দিকে তাকায়। রাত শরবতের গ্লাস হাতে সোফায়
বসে হেসে কুটি কুটি হয়ে নূরজাহানকে ডেকে বলে, সুন্দরভাবে ওইটা মারিত ভাইয়ার পা ছিল, তুমি ভাইয়াকে সালাম করে ফেলেছ। রাত হাসলে মুনিয়া রাতকে শুধিয়ে বলে, তোমার ভাবি তোমার মারিত ভাইয়াকেও সালাম করতে পারবে, এটা নিয়ম আছে। রাত মাথা কাত করে মায়ের কথায় সম্মতি দেয়, অথচ নূরজাহান মারিতকে সালাম করে ফেলেছে শুনে ওই শক্ত কাঠ হয়ে মারিদের পায়ের সামনেই বসে রইল, নড়ছে না। মারিত জায়গায় সামনেই দাঁড়িয়েছিল। এর মাঝে রিফাত হৈ হৈ করে পেছন থেকে মারিতকে ঠেলে নিচে মারিদের জায়গায় নূরজাহানের সামনে দাঁড়িয়ে বলে, মারিত সরসর, আমার জানকে দেখতে দে। মারিত সবার সামনে খেপে যায়, চোখ গরম করে রিফাতের দিকে তাকাতে হাসান উঠান থেকে মারিতকে ডাকেন যেতে। মারিত যেতে যেতে রেগে মেগে রিফাতকেও টেনে নিজের সাথে নিয়ে যায়। রিফাত যেতে চায়নি, সে নূরজাহানকে দেখবে বলে বারবার মারিতকে খোঁচাচ্ছে, আর মারিত রেগে যাচ্ছে। আলেহা, আশানুর, নদী সবাইকে নিয়ে কলপাড়ে যায়। সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হবে, লং জার্নি করে এসেছে সবাই, হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়া জরুরি। নূরজাহান ফের বসার ঘরে এসেছিল হাসানের খোঁজে, মাথায় লম্বা ঘোমটা টেনে। দরজা ধরে নূরজাহান বাইরে উকি মারতে মারিতকে দেখলো এদিকটায় আসছে। 10-12 কদমের দূরত্ব দুজনে। নূরজাহান দ্রুত পালাতে চেয়ে কাঠের দরজার পেছনে লুকালো তৎপর করে। মারিত ঘরে ঢুকে আশেপাশে নূরজাহানের খোঁজ করে মাত্র দেখেছে নূরজাহানের দরজা ধরে বাহিরে উকি দিয়েছে। কয়েক সেকেন্ডের মাঝে যাবে কই মেয়েটা। মারিত নূরজাহানের পেছন পেছন তাৎক্ষণিক এই ঘরে ঢুকেছে। নূরজাহানের এই ঘর থেকে দৌড়ে চলে গেলেও সেটা মারিতের চোখে পড়ার কথা। মারিত খালি ঘরটার চোখ বুলিয়ে দরজা দিয়ে বেরিয়ে যেতে গিয়েও ফের ঘরে ঢুকে। দরজার নিচে ফাঁকি বেশ অনেকটা দেখা যাচ্ছে নূরজাহানের শাড়ির অংশ। মারিত থেকে বাঁচতে নূরজাহান দরজার পেছনে লুকোবে সেটা মারিতের ধারণাতেও ছিল না। হাসান ঘরে ঢুকে মারিতকে দরজার সামনে দেখে বলে, আপনি এইখানে কেন বাসান? চলেন হাত মুখ ধুইয়া কিছু খাইবেন। আঙ্কেল একটু দাঁড়ান, আপনার সঙ্গে কিছু কথা ছিল আমার। কি কন বাজান, কি কইবেন? মারিত হাসানের সঙ্গে তেমন কোনো কথা ছিল না। সে নূরজাহানকে জ্বালাতে মূলত হাসানকে এখানে আটকে রাখতে ইচ্ছাকৃতভাবে হাসপাতালের প্রসঙ্গ কথা তোলে হাসানের সঙ্গে। নূরজাহানের দরজার আড়ালে লুকিয়ে ঘামছে, এমনিতেই গরম, তার উপরে মোটা শাড়ি পরে দরজার পিছনে লুকাতে শরীর ঘেমে যাচ্ছে মুহূর্তেই। নূরজাহান অস্বস্তিতে পড়ে বের হতে পারছে না, অপেক্ষা করছে মারিতের চলে যাওয়ায়। মারিত নূরজাহানকে বুঝতে দেয়নি, সে দেখছে নূরজাহান লুকিয়ে দরজার আড়ালে। মারিত হাসানের সঙ্গে কথা বলতে বলতে ইচ্ছাকৃতভাবে নিজের শরীরের ভর দরজার উপরে ছেড়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ায় দরজার সঙ্গে। দরজায় চাপে নূরজাহানের যান বেরিয়ে যাওয়ার মতো অবস্থা, অথচ মারিত দরজা থেকে সরছে না। মিনিট 10 পর মারিত হাসানের সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে যায়। নূরজাহান দরজার আড়াল থেকে নাক ঘষতে ঘষতে বেরিয়ে আসে। সুন্দর মুখটা ঘামে লাল হয়ে গিয়েছে। নূরজাহানের নাকের ডগা এর চেয়ে বেশি রক্তিম লাল হয়ে গিয়েছে মারিতের দরজার চাপে। রাতুল হাত মুখ ধুয়ে লাফাতে লাফাতে ঘরে ঢুকে নূরজাহানের লাল নাক দেখে চিৎকার করে লাফাতে লাফাতে বলে, আল্লাহ, সুন্দরভাবে নাক কাটা, মারিত ভাইয়ের বউ নাক কাটা, নাক কাটা।